नमस्कार बंधुरा, आमी आद्रिता फिरे एलाम आबार आमार चैनेलेर एकटी नतून डे आउट डेस्टिनेशन निये। किन्तु आमार चैनेलेर आर चार पाँचटी अन्य बेड़ाते जाওয়ার गल्पेर थेके एटा किछुटा हलेও आलादा। এই গল্প আমাদের খোদ কলকাতা শহরের। রবি ঠাকুরের কথায় দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আমরা দুদিন ছুটি পেলেই বেরিয়ে পড়তে চাই পাহাড়, সমুদ্র, জঙ্গলে ঠিকই, কিন্তু এই কংক্রিটের জঙ্গলের মাঝেও রয়েছে ছোট বড় অনেক ইতিহাসের সাক্ষী। পাহাড়ে গেলে নিস্তব্ধ পরিবেশে দূর থেকে ভেসে আসা বৌদ্ধ উপাসনালয় বা মনেস্ট্রির ঘণ্টার আওয়াজ শুনলে মনে হয় একটু ঘুরে আসি। মনেস্ট্রিতে গৌতম বুদ্ধের সামনে বসে ওম মনি পদ্মে হোম মন্ত্রে যেন চারিপাশে শান্তি নেমে আসে। কিন্তু যাতে আপনারা অত দূরে না গিয়েও এই কলকাতার মধ্যেই সেই মনোরম পরিবেশ খুঁজে পেতে পারেন, তার জন্যই আমার আজকের এই ভিডিওটি। তাহলে চলুন আজকে আমরা জেনে নিই কীভাবে সাজিয়েছিলাম এই ট্যুর প্ল্যানটা। প্রথমত এই ট্যুর প্ল্যানটা আমরা দুটো পার্টে ভাগ করে করেছিলাম, মানে একদিনে নয়। প্রথম দিন যে মনেস্ট্রিগুলো আমরা গেছিলাম সেগুলো গুগল থেকে লিস্ট ডাউন করে নিয়ে সেগুলোর লোকেশন অনুযায়ী আমরা গিয়েছিলাম। আমরা প্রথম দিন ঘুরতে বেরিয়েছিলাম বুদ্ধ পূর্ণিমার দিনে। প্রথম যে মনেস্ট্রিতে এসেছিলাম সেটা হলো হিউয়েনসাং মনেস্ট্রি। এই হিউয়েনসাং মনেস্ট্রিটা রুবি হসপিটাল থেকে সোজা বাঁদিকে নিয়ে নিলে বাসন্তী হাইওয়ে ধরে সোজা চলে এলে পশ্চিম চৌভাগায় তিলজলার কাছে এই মনেস্ট্রিটি, আদর্শনগর জায়গাটির নাম। কিন্তু বুদ্ধ পূর্ণিমার জন্য এখানে যে দারোয়ান থাকেন তিনি সেদিনকে অনুপস্থিত ছিলেন, সেই জন্য আমরা ভেতরে ঢুকে কোনো রকম ছবি বা ভিডিও কিছুই তুলতে পারিনি। কেউ যদি বাসে আসতে চান তাহলে সায়েন্স সিটি থেকে পশ্চিম চৌভাগা বাস স্টপে নেমে সেখান থেকে 10-15 মিনিট হাঁটলেই এই চায়না মন্দিরটি বা হিউয়েনসাং মনেস্ট্রিটি পড়বে। কিন্তু সকাল 10টা থেকে মাত্র 3টে পর্যন্ত খোলা থাকে এই মন্দিরটি। সেদিন বুদ্ধ পূর্ণিমার জন্য কেউ ছিলেন না, তাই না হলে অন্যান্য দিন খোলা থাকে। উত্তর ভারতের রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে বিখ্যাত এই চীনা পরিব্রাজক হিউয়েনসাং ভারতে আসেন। হিউয়েনসাংয়ের স্মৃতিতেই কলকাতার বুকে গড়ে উঠেছে এই হিউয়েনসাং মনেস্ট্রিটি। এই মনেস্ট্রির ঠিক পিছনে হিউয়েনসাংয়ের একটি মূর্তি এবং একটি মিউজিয়ামও রয়েছে। তিলজলা থেকে সোজা বাইপাস ক্রস করে এসে এপারে ট্যাংরাতে চলে আসি। ট্যাংরাতে চায়না টাউনের মধ্যে আমাদের পরবর্তী মনেস্ট্রি ফো গুয়ানশান মনেস্ট্রি। 1998 সালে তৈরি এই মনেস্ট্রিটি সকাল 8:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এরপরেই আমরা চলে এসেছিলাম খানিক পেট পুজো করতে। চায়না টাউনের বিখ্যাত রেস্টুরেন্টগুলির মধ্যে গোল্ডেন জয় রেস্টুরেন্ট নাম করা রেস্টুরেন্ট। আমরা সেদিনকে লাঞ্চটা এই গোল্ডেন জয় রেস্টুরেন্টেই সেরে নিয়েছিলাম। এরপর সোজা চলে গেছিলাম উত্তর থেকে দক্ষিণ কলকাতায়। ঢাকুরিয়া জাপানি বৌদ্ধ মন্দির, নিপ্পোজান মায়োজি বুদ্ধিস্ট টেম্পল। মন্দিরটি ঠিক ঢাকুরিয়া ফ্লাইওভারের পাশেই। মন্দিরটি বৌদ্ধ ধর্মের নিচিরেন সম্প্রদায়ের অনুসারী
নিচিদাৎসু ফুজি দ্বার প্রতিষ্ঠিত হয়েছিল। মেন দরজার উপরে লেখা নামো মায়ো হো রেঞ্জি কিয়। এর আক্ষরিক অর্থ হল আমি লোটাস ফ্লাওয়ার সূত্রের বিস্ময়কর আইনে আশ্রয় নিই। এই বৌদ্ধ মন্দিরটি সকালে 5টা থেকে সকাল 6:30 পর্যন্ত খোলা থাকে আর সন্ধেবেলা 5টা থেকে বিকেল 7টা পর্যন্ত খোলা থাকে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল কলকাতার কলেজ স্কোয়ারের মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া। অজন্তা গুহার ফ্রেস্কোর অনুকরণে তৈরি হয়েছিল কলেজ স্কোয়ারের বেলে পাথরে নির্মিত এই দ্বিতল মনোরম সৌধটি, যার আরেক নাম শ্রী ধর্মরাজিকা চৈত্যবিহার। কলকাতায় এই বিহারের কাজ যখন শেষের মুখে, তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সির ভর্তি প্রলুতে পাওয়া গৌতম বুদ্ধের অস্থি মাদ্রাজ থেকে কলকাতার লাট ভবন, যা বর্তমানে রাজভবনে নিয়ে আসা হয়। 1891 সালে ভর্তি প্রলুতে ধ্বংসপ্রাপ্ত স্তূপে খনন করে 3টি আধার পাওয়া গিয়েছিল। এই আধারগুলির ভিতরে ছিল নানা আকারের কালো পাথর স্ফটিকের তৈরি কয়েকটি পাত্র, যার ভিতরে ছিল অনেক মূল্যবান পাথর, মুক্ত, সোনার ফুল, পাতা এবং গৌতম বুদ্ধের অস্থি। আধারের গায়ের লিপি পাঠোদ্ধার করে জানা যায় ওই দেহাবশেষ গৌতম বুদ্ধের, আর লিপির অক্ষর লিখন রীতি জানান দেয় এগুলি তার বহু পরে মৌর্য যুগের। আজ আমাদের ঘোরার দ্বিতীয় দিন। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকগুলি জায়গা কভার করা ছিল, তাই জন্য। এটি মায়ানমার বুদ্ধিস্ট টেম্পল। চিত্তরঞ্জন অ্যাভিনিউর একটি বিল্ডিংয়ের মধ্যে এটি অবস্থিত। 10A ইডেন হসপিটাল রোডে সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে ঘোড়ায় চড়া রানা প্রতাপের একটি মূর্তির পাশের ঠিক যে রাস্তাটি ঢুকে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে সোজা চলে এলেই বাঁ হাতে পড়বেই মায়ানমার বুদ্ধিস্ট টেম্পল। এটি সকাল 9টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে। টেরিটি বাজারের সংলগ্ন এলাকা বলে ফুটপাত আর গ্রাউন্ড ফ্লোরে অনেকগুলি ছোটোখাটো দোকানের ভিড়। মেন গেটটি সবসময় কিন্তু বন্ধ থাকে, নিচে গিয়ে বললে খুলে দেয়। ওপরে গিয়ে ঘুরে দেখলাম মন্দিরটি, জানলাম এখানে বার্মিজ ছাড়া অন্য কোনো বৌদ্ধ সম্প্রদায়ের লোকেদেরকে ঢুকতে কিন্তু দেওয়া হয় না। এরপর আমরা চলে গেছিলাম মধ্য কলকাতার বোব্যারাক পাড়ায় বৌদ্ধ মন্দির স্ট্রিটে অবস্থিত ধর্মাঙ্কুর বৌদ্ধ মন্দিরটি।
1892 সালে যা প্রতিষ্ঠিত বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন দ্বারা। বোব্যারাকের এই মন্দিরটি 1903 সালে তৈরি হয়েছিল। এতে একটি ছোট মন্দির রয়েছে, একটি কাঁচের চেম্বারের ভিতর বুদ্ধের একটি সোনার মূর্তি রয়েছে। বিশাল কমপ্লেক্সে একটি লাইব্রেরি এবং একটি গেস্ট হাউসও রয়েছে। প্রধানত বৌদ্ধ ছাত্রছাত্রীরা এখানে এসে পড়াশোনা করে, এছাড়াও তীর্থযাত্রীরা এখানে থাকেন। এছাড়া সব ধর্মের অতিথিদের এখানে স্বাগত জানানো হয়। হ্যাঁ, কি হাওয়া এখানে। এই হলো কলকাতার অন্যতম বোব্যারাক, বউবাজারের কাছেই। এই বোব্যারাক অঞ্চলে বছরের পর বছর ধরে বাস করছেন অ্যাংলো ইন্ডিয়ানরা। এবার বোব্যারাক থেকে বেরিয়ে সোজা স্ট্যান্ড রোড ধরে চলে এলাম কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে। 1836 থেকে 1842 অবধি ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড। তার পোশাকি নাম ছিল ফার্স্ট আর্ল অফ অকল্যান্ড, কিন্তু সেই নামের আড়ালে তার যে প্রকৃত নাম চাপা পড়ে গিয়েছিল তা হলো জর্জ ইডেন। ইডেন গার্ডেন্সে শুধু উদ্যানটি ঘুরতে 20 টাকা করে টিকিট লাগে পার হেড। এই পার্কের উত্তর দিক বরাবর গেলে দেখতে পাওয়া যায় এই সুন্দর বার্মিজ প্যাগোডাটি। 1852 সালে বার্মার প্রোম নামক জায়গায় তৈরি হয়েছিল এই প্যাগোডাটি। প্রোমের গভর্নর মাউং হন এর বিধবা স্ত্রীর উদ্যোগে তৈরি হয় প্রথমেই প্যাগোডাটি, যা তৈরি করে উঠতে সময় নেয় প্রায় 3 মাস। সমস্ত কাঠের কাজ মিলিয়ে প্রায় খরচা হয়েছিল 1500 টাকার মতো। 1853 সালে লর্ড ডালহাউসি প্রোম নগরী ঘুরতে যান। ব্রিটিশদের দখলে তখন প্রোম। ডালহাউসির ভীষণভাবে পছন্দ হয় এই প্যাগোডাটি এবং তিনি সিদ্ধান্ত নেন এটিকে তিনি কলকাতায় সরিয়ে নিয়ে যাবেন। এরপরই খুলে ফেলা হয় এই প্যাগোডাটি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ করে হুগলি এসে পৌঁছয় এই প্যাগোডাটির কাঠামোটা। প্রাথমিকভাবে এটা ফোর্ট উইলিয়ামের ভেতরে রাখা হলেও পরে এটাকে সরিয়ে নিয়ে আসা হয় হচ্ছে ইডেন গার্ডেনে। 1856 সালে ইডেন গার্ডেনে প্রায় 12 জন বার্মিজ শিল্পী নিয়ে 3 মাস ধরে গড়ে উঠে দাঁড় করানো হয় এই প্যাগোডাটিকে। প্রথম ইন্দো আফগান যুদ্ধে ব্রিটিশদের লজ্জাজনক হারের পর লর্ড অকল্যান্ড দেশে ফিরে যান এবং লর্ড এলেনবারের হাতে দায়িত্ব সমর্পণ করে 1843 সালে তিনি ইংল্যান্ড ফিরে যান। আর কলকাতায় রয়ে যায় তার বোনেদের নামাঙ্কিত ইডেন গার্ডেন্স।
এরপর আমরা চলে এসেছিলাম ক্যালকাটা কর্মাগন বুদ্ধিস্ট মনাস্ট্রি। পদ্মপুকুর বাসস্ট্যান্ড থেকে প্রায় 400 মিটার দূরে ল্যান্সডাউন। এই ল্যান্সডাউনে উঁচু উঁচু বাড়িগুলির ফাঁকে ছোট্ট একটি জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছে ক্যালকাটা কর্মাগন বুদ্ধিস্ট মনাস্ট্রি। এনার নাম গুরু পদ্মাসম্ভব বা গুরু রিনপোচে। তিব্বতে বৌদ্ধ ধর্মের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত ছিলেন। আর ইনি হলেন তিব্বতী বৌদ্ধ ধর্মের তারা, জেতসুন ডলমা নামেও তিনি পরিচিত। বিকেলের দিকে চলে এলাম কলকাতার বিখ্যাত ইকো পার্কে। জাপানিজ ফরেস্টটা ঠিক যেদিকে ইকো পার্কের ধামসা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের ঠিক সামনেই গেট নাম্বার 8। গেট নাম্বার 8 দিয়ে প্রবেশ করলে বাঁদিকে পড়বে আইফেল টাওয়ার আর ডান দিকে পড়বে টিকিট কাউন্টার। ডান দিকের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সোজা এগোলেই জাপানিজ ফরেস্ট। এছাড়াও গেট নাম্বার 1-এর যে পার্কিং, গেট নাম্বার 1-এর পার্কিং থেকে সোজা আসলেই জাপানিজ ফরেস্ট পড়বে। প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা করে। এছাড়া আলাদাভাবে জাপানি ফরেস্টে প্রবেশ করার জন্য কোনো টিকিট লাগে না। জাপানিজ গার্ডেনের ডিজাইন দেখে হিটকো ইকো পার্কের যে বড় লেকটি রয়েছে সেই লেকটির পাশে প্রায় 3.5 একর জমি দিয়ে এই জাপানিজ ফরেস্টটা বানিয়েছিলেন। সুদূর জাপান যাওয়া না হলেও তার কিছু পরিমাণ স্বাদ নিশ্চয়ই পাওয়া যায় ইকো পার্কের এই গার্ডেনে আসলে। এই হলো জাপানিজ ফরেস্টের মনেস্ট্রি। ওইটাতে যাওয়া যায়।
এটি হলো জাপানিজদের মুন গেট। দেখতে অনেকটা পূর্ণিমার চাঁদের মতো না? এই হলো বিখ্যাত জাপানিজদের বাম্বু লাইটস। বাঁশ কেটে তার মধ্যে ছোট ছোট লাইট দিয়ে সুন্দর করে সাজানো ইকো পার্কের এই উদ্যানটি। বাইরে গেটের কাছে বেরোতেই জাপানিজ ফরেস্ট রেস্টুরেন্ট বলে একটি রেস্টুরেন্ট রয়েছে। ইচ্ছে হলে সন্ধ্যাবেলার স্ন্যাক্স বা রাত্রের ডিনার এখানে সেরে যেতে পারেন। মানে এরকম গোল এই এসে এন্ড হলো, আবার এই দিক দিয়ে বেরোলে এই দিক দিয়ে। অবশেষে সারাদিনের ঘোরাঘুরির পর এবার বাড়ি ফেরার পালা। তাহলে বন্ধুরা জানিও তোমাদের কলকাতার এই মনেস্ট্রি ভ্রমণের ভিডিওটি কেমন লাগলো। শুধু মনেস্ট্রি নয়, চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে মোটামুটি কলকাতার জাপানিজ, চাইনিজ এবং আরও যে সমস্ত সম্প্রদায় যেমন বার্মিজ এনাদের সমস্ত মনেস্ট্রি বা প্যাগোডাগুলিকে এই ভিডিওগুলির মাধ্যমে সকলের কাছে তুলে ধরা।